আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন ন্যায় আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি মেকানিক্যাল ষষ্ঠ সেমিস্টারের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন সাবজেক্টের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের এয়ার কুলিং সিস্টেম। যেটা হচ্ছে তাপীয় ইঞ্জিনে খুব দরকারি একটা বিষয় থাকে, যে এয়ার কুলিং সিস্টেম, যেখানে হচ্ছে অর্থাৎ কুলিং সিস্টেম মানে কি ঠান্ডাকরণ পদ্ধতি, অর্থাৎ এয়ার বাতাসের মাধ্যমে যে ঠান্ডাকরণ করা হয় ইঞ্জিনকে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এই কোশ্চেনটা, যে এয়ার কুলিং সিস্টেমের বর্ণনা দাও। সো তার প্রথমে আমি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো একটা চিত্র অঙ্কন করে নিচ্ছি। সেখানে হচ্ছে যে একটা ইঞ্জিনের কিছু অংশ দেখানো হয়েছে, যেখানে দেখো দুটো বাল্ব আছে, তারপরে সিলিন্ডারের হেড আছে, এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের এখানে দুটো বাল্ব দেওয়া আছে, তারপরে দেখো এখানে একটা হেড দেওয়া আছে, এরপর হচ্ছে তোমাদের যে সিলিন্ডার এটা মার্ক করা আছে, এবং ফিন্স যেটা এই যে আঁকা বাঁকা রয়েছে, এটা হচ্ছে আমাদের ফিন্স। তো প্রথমে আমাদের জানা উচিত, আমি তোমাদের অবশ্য এর আগেও বলছিলাম যে এয়ার কুলিং সিস্টেম কি, অর্থাৎ তাপীয় ইঞ্জিনে আমরা যখন পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন যাই বলো না কেন, সেখানে এয়ার কুলিং সিস্টেমটা কি, তো সেটা আমরা জেনে গেছিলাম। তারপর তোমাদের সুবিধার্থে আমি আবারও তোমাদের জানাচ্ছি যে এয়ার কুলিং সিস্টেমটা কি। তাহলে আমরা প্রথমে জানবো যে এয়ার কুলিং সিস্টেম কি, অর্থাৎ ইঞ্জিনের বিভিন্ন অংশকে অতি উত্তাপজনিত, অর্থাৎ ইঞ্জিনের বিভিন্ন যখন ইঞ্জিনের বিভিন্ন অংশকে অতি উত্তাপজনিত অতি উত্তাপ অতি উত্তাপজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তাপমাত্রায় অপারেটিং তাপমাত্রায় ইঞ্জিন পরিচালনা করাই হলো কুলিং সিস্টেম। আমাদের এখানে কিন্তু রয়েছে, এটা হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে কুলিং সিস্টেম, অর্থাৎ কুলিং সিস্টেম কি ঠান্ডাকরণ পদ্ধতি। সেটা হচ্ছে ইঞ্জিনের বিভিন্ন অংশকে, আমরা যখন ইঞ্জিন পরিচালনা হয় অর্থাৎ ইঞ্জিন যখন কাজ করে, তখন একটা অংশের সাথে আরেকটা অংশের কিন্তু কি হয়, ঘর্ষণ হয়, আর ঘর্ষণের ফলে আমাদের কি তাপ উৎপন্ন হয়। আর এই তাপ যদি অধিক উৎপন্ন হয়ে যায় বা এই ঠান্ডাকরণ পদ্ধতি না থাকে, তাহলে কিন্তু ওই অংশগুলা ক্ষয়ক্ষতি হয়ে যায়, অর্থাৎ ক্ষয় হয়, এবং কি হয় আমাদের ইঞ্জিন চালাতে কি যে বাধাপ্রাপ্ত হয়। সেজন্য আমাদের কুলিং সিস্টেম খুবই দরকার, যেটা বলছে যে ইঞ্জিনের বিভিন্ন অংশকে অতি উত্তাপজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য অপারেটিং তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রা ইঞ্জিন পরিচালনা করলে কোনো অসুবিধা হবে না, আমরা সহজে সাবলীলভাবে কি করতে পারবো, ইঞ্জিন পরিচালনা করতে পারবো, সেটাকে বলে আমাদের অপারেটিং তাপমাত্রা। অর্থাৎ অপারেটিং তাপমাত্রায় ইঞ্জিন পরিচালনা করাই হলো কুলিং সিস্টেম, অর্থাৎ ঠান্ডাকরণ পদ্ধতি। এখন কুলিং সিস্টেম আবার বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন আমরা এখানে আলোচনা করবো আজকে এয়ার কুলিং সিস্টেম, তারপর তোমাদের আছে ওয়াটার কুলিং সিস্টেম, গ্যাস কুলিং সিস্টেম, বিভিন্ন ধরনের কুলিং সিস্টেম আছে, অর্থাৎ পানি দ্বারা, তারপরে বায়ু দ্বারা, গ্যাস দ্বারা ইত্যাদি দ্বারা যখন এই কুলিং সিস্টেম অর্থাৎ ঠান্ডাকরণ করা হয়, তখন এক একটা নাম হয়ে যায়। যেমন বাতাস দ্বারা যে কুলিং সিস্টেম পরিচালনা করা হয়, সেটা হচ্ছে আমাদের এয়ার কুলিং সিস্টেম।
আর যখন পানি দ্বারা ঠান্ডা করা হয় সেটা হচ্ছে আমাদের ওয়াটার কুলিং সিস্টেম। এখন আমাদের মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল এয়ার কুলিং সিস্টেম। আমরা এয়ার কুলিং সিস্টেম সম্পর্কে জানবো, অর্থাৎ এয়ার কুলিং সিস্টেম কিভাবে কাজ করে, অর্থাৎ বাতাসের দ্বারা আমরা ইঞ্জিন কিভাবে ঠান্ডা রাখতে পারি। তাহলে আমাদের এয়ার কুলিং সিস্টেমের যে চিত্রটা আছে, আমি কিন্তু চিত্রটা অঙ্কন করেছি, তোমাদের ডিটেলস বলে দিচ্ছি যে এটা কিন্তু ভালভ সিলিন্ডারের, এটা হেড সিলিন্ডারের, এটা সিলিন্ডার, আর এটা হচ্ছে ফিন্স। এখন হচ্ছে আমাদের কিছু ডিটেল অর্থাৎ বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে, তারপর আমি তোমাদের সংক্ষিপ্তভাবে কিছু বলবো। সেটা হচ্ছে এ পদ্ধতিতে ইঞ্জিনের উত্তপ্ত স্তরের চারদিকে বায়ুমণ্ডলের বাতাস অবিরাম প্রবাহের মাধ্যমে অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে অপসারণ করা হয়। অর্থাৎ কি বলছে যে এ পদ্ধতিতে ইঞ্জিনের উত্তপ্ত স্তরের চারদিকে, অর্থাৎ এই পদ্ধতিতে কি করা হয়, ইঞ্জিনের যেখানে তাপ বেশি উৎপন্ন হয় সেখানে তার চারদিকে কি করা হয়, বায়ুমণ্ডলে বাতাস অবিরাম প্রবাহের মাধ্যমে, অর্থাৎ বায়ুমণ্ডলে যে বাতাস থাকে সেটা অবিরাম প্রবাহের মাধ্যমে অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে অপসারণ করা হয়। অর্থাৎ কি করা হয়, ইঞ্জিন যখন আমাদের কার্য অবস্থায় থাকে তখন কিন্তু একটা অংশের সাথে, অর্থাৎ সিলিন্ডারের যে পিস্টন এটা ওঠানামা করে বা সিলিন্ডারের বিভিন্ন অংশের সাথে ঘর্ষণের ফলে কিন্তু কি অধিক তাপ উৎপন্ন হয়। আর যেখানে বেশি তাপ উৎপন্ন হয় সেখান থেকে কি হয়, বায়ুমণ্ডল থেকে যে বাতাস আসছে আমাদের, সেই বাতাসটাকে আমাদের সিলিন্ডারের ভেতরে ঢোকানো হয়। আর এই বাতাস কি করে, সিলিন্ডারের ভেতরে যে তাপ উৎপন্ন, অর্থাৎ ইঞ্জিনের ভেতরে যে তাপ উৎপন্ন হয় সেটাকে অপসারণ করে দেয়। এরপর হচ্ছে সিলিন্ডার এবং হেডের চারদিকে ফিন্স লাগিয়ে ধাতব অংশের ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া হয়। এই যে আমরা ফিন্স দেখো এখানে বলছে সিলিন্ডারের চারপাশে ফিন্স লাগিয়ে ধাতব অংশের ক্ষেত্রফলটা বাড়িয়ে দেওয়া হয়। তারপরে বলছে এতে অধিক জায়গা বাতাসের সংস্পর্শে আসে, অর্থাৎ এর ফলে কি হয়, অধিক জায়গা বাতাসের সংস্পর্শে আসে, তাপ স্থানান্তরের হার বাড়িয়ে দেয়। অর্থাৎ অধিক জায়গা বাতাস সংস্পর্শে এসে কি করে, তাপ স্থানান্তরের হার বাড়িয়ে দেয়, ফলে কুলিং দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ এর ফলে কি হয়, আমাদের কুলিং দক্ষতা বৃদ্ধি পায়। ইঞ্জিনের ফিন্সগুলোতে বাতাস লেগে উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় এবং ঠান্ডা বাতাস আবার ফিন্সের সংস্পর্শে আসে, এভাবে বাতাস প্রবাহের স্রোত সৃষ্টি হয়। আমি তোমাদের এই হচ্ছে এইভাবে কি এয়ার কুলিং সিস্টেম কাজ করে থাকে। তাহলে আমি তোমাদের আবারও বোঝার জন্য একবার বলতেছি, সেটা হচ্ছে যে এয়ার কুলিং সিস্টেমে কিভাবে কাজ করে। এই পদ্ধতিতে কি হয়, ইঞ্জিনের যেখানে অধিক তাপ উৎপন্ন হয় সেখানে কি করা হয়, বায়ুমণ্ডল থেকে বায়ু ভেতরে প্রবেশ করানো হয়, আর ওই বায়ু কি করে, যেখানে তাপ বেশি উৎপন্ন হয় সেইখান থেকে তাপ অপসারণ করে দেয়। এরপর বলছে সিলিন্ডার এবং হেডের চারদিকে ফিন্স লাগিয়ে ধাতব অংশের ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া হয়। এই যে আমরা ফিন্স যেটাকে লিখছি, যে আমাদের যেটা বলছে যে সিলিন্ডারের চারপাশে এবং হেডে ফিন্স লাগিয়ে ধাতব অংশের ক্ষেত্রফলটা আমরা বাড়িয়ে দেয়। এই ক্ষেত্রফল বাড়ানোর একটা কারণ হচ্ছে ফলে কুলিং দক্ষতা বৃদ্ধি পায়। এই ফিন্স অর্থাৎ লাগানোর ফলে আমাদের কি হবে, কুলিং দক্ষতা বৃদ্ধি পাবে। তারপরে আছে ইঞ্জিনের ফিন্সগুলোতে বাতাস লেগে উত্তপ্ত হয়ে, অর্থাৎ ইঞ্জিনের এই যে ফিন্সগুলো আছে এতে বাতাস লেগে কি হয়, উত্তপ্ত হয়ে সিলিন্ডারের হেডের দিকে উপরে উঠে যায় এবং ঠান্ডা বাতাস আবার ফিন্সের সংস্পর্শে আসে, এভাবে বাতাস প্রবাহের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের মূল যে কথাটা ছিল সেটা হচ্ছে ইঞ্জিনের যে অংশে অধিক তাপ উৎপন্ন হয় সেখানে কি করা হয়, বায়ুমণ্ডল থেকে আমরা বাতাস প্রবেশ করাই, আর এই বাতাস কি করে, এই ইঞ্জিনে যে উত্তপ্ত তাপ উৎপন্ন হয় তাপকে সিলিন্ডার অর্থাৎ ইঞ্জিন থেকে অপসারণ করে দেয়। তারপর আছে সিলিন্ডার এবং হেডের, এই যে সিলিন্ডার আর সিলিন্ডার হেডের চারদিকে আমরা কি করি, ফিন্স লাগিয়ে দেই। কি জন্য লাগাই, সেটা হচ্ছে ধাতব অংশের ক্ষেত্রফল বাড়ানোর জন্য। তারপরে এতে অধিক জায়গা বাতাসের সংস্পর্শে আসতে পারে। তাহলে ফিন্স লাগানোর কারণ কি, ধাতব অংশের ক্ষেত্রফল বাড়ানোর জন্য, আর হচ্ছে অধিক জায়গা বাতাসের সংস্পর্শে আসতে পারে, এর জন্য আমরা ফিন্স লাগাই। তারপর হচ্ছে ফলে আমাদের কি হয়, কুলিং দক্ষতা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে ইঞ্জিনের ফিন্সগুলোতে বাতাস লেগে, যে ইঞ্জিনের যে ফিন্সগুলো আছে এখানে কি করবে, বাতাস লেগে সিলিন্ডার হেডের দিকে উঠে যায়, আবার কি হয়, বায়ুমণ্ডল থেকে ঠান্ডা বাতাস ফিন্সের সংস্পর্শে আসে, এভাবে বাতাস আসতে থাকে আবার যেতে থাকে, এইভাবে
কি হয়, ইঞ্জিন ঠান্ডা হয়, অর্থাৎ এয়ার কুলিং সিস্টেম পরিপূর্ণ হয়। এটাই ছিল আমাদের এয়ার কুলিং সিস্টেমের বিবরণ। এরপর আসি আমরা, সেটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেমে তাপ অপসারণের পরিমাণ যে বিষয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ এয়ার কুলিং সিস্টেমে তাপ অপসারণ করতে গেলে আমাদের এই যে তাপ অপসারণ করা হয়, তাপ অপসারণ হয়, এটা আমাদের কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এটা আমাদের জানা উচিত। তাহলে আমরা জেনে নেব যে এয়ার কুলিং সিস্টেমের তাপ অপসারণের পরিমাণ অপসারণের পরিমাণ যে যে বিষয়ে অর্থাৎ আমাদের এয়ার কুলিং সিস্টেমে তাপ অপসারণের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা সেটা জানব। প্রথমে আছে আমাদের বাতাসের সংস্পর্শে আসা ধাতব তলের ক্ষেত্রফল, অর্থাৎ বাতাসের সংস্পর্শে আসা ধাতব তলের ক্ষেত্রফল। আমরা কিন্তু একটু আগে জেনে গেছি যে এই যে সিলিন্ডারের এবং সিলিন্ডার হেডের উপরে আমরা কি করি, ফিন্স লাগাই, যাতে কি হয়, ধাতব অংশের ক্ষেত্রফল বেড়ে যায়। আর এই ধাতব অংশের ক্ষেত্রফলের উপর কিন্তু এয়ার কুলিং সিস্টেমে তাপ অপসারণ নির্ভর করে থাকে। এটাই বলছে যে বাতাসের সংস্পর্শে আসা ধাতব তলের ক্ষেত্রফল, বাতাসের সংস্পর্শে আসা ধাতব তলের ক্ষেত্রফল। তাহলে বাতাসের সংস্পর্শে আসা ধাতব তলের ক্ষেত্রফল কি করে, এয়ার কুলিং সিস্টেমে তাপ অপসারণের উপর নির্ভর করে কিন্তু এটা। তারপরে বাতাস প্রবাহের হার, বাতাস প্রবাহের হার, এরপর আছে আমাদের উত্তপ্ত ধাতব তল এবং বায়ুমণ্ডলের পার্থক্য। উত্তপ্ত ধাতব তল ও বায়ুমণ্ডলের পার্থক্য। এরপর আছে উত্তপ্ত ধাতব তলের তাপ পরিবহন ক্ষমতা। উত্তপ্ত তাপ পরিবহন ক্ষমতা। তাহলে এই চারটা বিষয় ছিল আমাদের এয়ার কুলিং সিস্টেম, তাপ অপসারণের পরিমাণ, এই চারটা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে চারটা বিষয় আমাদের কি ছিল, প্রথমে ছিল হচ্ছে বাতাসের সংস্পর্শে আসা ধাতব তলের ক্ষেত্রফল, অর্থাৎ বাতাসের সংস্পর্শে যে ধাতব তলটা আসবে ওর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তারপর হচ্ছে বাতাস প্রবাহের হার, অর্থাৎ বাতাস কিভাবে, মানে কত হারে বাতাস প্রবাহিত হচ্ছে ইঞ্জিনে, অর্থাৎ কম না বেশি, এটার উপর কিন্তু আমাদের এটা নির্ভর করে থাকে। তারপর হচ্ছে উত্তপ্ত ধাতব তল ও বায়ুমণ্ডলের পার্থক্য, অর্থাৎ যেখানে ইঞ্জিন আছে সেখানে বায়ুমণ্ডলে কেমন বাতাস আছে, বা যেখানে ইঞ্জিন পরিচালনা করা হচ্ছে সেখানে বায়ুমণ্ডলের পার্থক্য কেমন বা বায়ুর পরিমাণ কেমন, সেটার উপর কিন্তু নির্ভর করে থাকে। তারপর হচ্ছে উত্তপ্ত ধাতব তলের তাপ পরিবহন ক্ষমতা, অর্থাৎ যে ধাতব তল যে অংশটি অধিক উত্তপ্ত হচ্ছে সেখানে
কত পরিমাণ তাপ পরিবহন অর্থাৎ কতটা তাপ নিতে পারছে সেই পরিবহন ক্ষমতার উপর কিন্তু নির্ভর করে থাকে। তাহলে আমরা জানলাম যে এয়ার কুলিং সিস্টেমে তাপ বা প্রসারণের পরিমাণ মূলত চারটি বিষয়ের উপর নির্ভর করে। কি ছিল? বাতাসের সংস্পর্শে আসা ধাতব তলের ক্ষেত্রফল, তারপরে বাতাস প্রবাহের হার, উত্তপ্ত ধাতব তল ও বায়ুমণ্ডলের পার্থক্য, উত্তপ্ত ধাতব তলের তাপ পরিবহন ক্ষমতা। এরপর আছে আমাদের এয়ার কুলিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধা। আমরা যে এয়ার কুলিং সিস্টেম জানলাম এটার কি কি সুবিধা এবং অসুবিধা আছে এটা আমরা জানলাম। তাহলে আমাদের জানতে হবে প্রথমে এবার এয়ার কুলিং সিস্টেমের সুবিধা ও অসুবিধা। প্রথমে আমরা জেনে নেব সুবিধাটা। প্রথমে আমরা জানবো এয়ার কুলিং সিস্টেমের সুবিধা কি। প্রথমে যেটা আছে আমাদের এটা অত্যন্ত কি এই পদ্ধতি আমার অত্যন্ত সহজ সরল, অর্থাৎ এই পদ্ধতি অত্যন্ত সহজ সরল। তারপর যেটা আছে আমাদের সেটা হচ্ছে প্রাথমিক খরচ কম, অর্থাৎ প্রাথমিক খরচ কম। সাধারণত এয়ার কুলিং সিস্টেমের দুটি সুবিধা আমরা জানলাম, একটা হচ্ছে এই পদ্ধতি অত্যন্ত সহজ সরল আর হচ্ছে প্রাথমিক খরচ কম। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে অসুবিধা। এখন আমরা জানবো এয়ার কুলিং সিস্টেমের অসুবিধা। প্রথমে যেটা আছে এই পদ্ধতিতে পানির প্রবাহ নিশ্চিত নয়, অর্থাৎ এই পদ্ধতিতে নিশ্চিত নয়, অর্থাৎ আমাদের এই পদ্ধতিতে কি হবে, এয়ার কুলিং সিস্টেম পদ্ধতিতে পানির প্রবাহ নিশ্চিত নয়। তারপর আছে এই পদ্ধতিতে পানির প্রবাহ শুধুমাত্র লোডের সমানুপাতিক। প্রবাহ শুধুমাত্র লোডের সমানুপাতিক। এরপর আছে এতে বড় মাপের ওয়াটার প্যাসেজ ও জ্যাকেট প্রয়োজন হয়। এতে বড় মাপের ওয়াটার প্যাসেজ ও জ্যাকেট প্রয়োজন হয়। তারপর আরেকটা আছে আমাদের অসুবিধা, সেটা হচ্ছে রেডিয়েটরের হেডার ট্যাঙ্ক অবশ্যই ওয়াটার জ্যাকেট থেকে উচ্চ অবস্থানে রাখতে হয়। রেডিয়েটরের
রেডিয়েটরের হেডার ট্যাঙ্ক অবশ্যই ওয়াটার জ্যাকেট থেকে উঁচু অবস্থানে রাখতে হয়। তাহলে আমরা এয়ার কুলিং সিস্টেমের দুটি সুবিধা জানছি, সেটা হচ্ছে প্রথমটা ছিল এই পদ্ধতি অত্যন্ত সহজ সরল, আর 2 নম্বর যে সুবিধা ছিল সেটা হচ্ছে প্রাথমিক খরচ কম। এরপর হচ্ছে আমরা এখানে অসুবিধা জানছি 4টা, অর্থাৎ এর সুবিধা 2টা কিন্তু অসুবিধা হচ্ছে 4টা। তো প্রথম অসুবিধা যেটা ছিল সেটা হচ্ছে এই পদ্ধতিতে পানির প্রবাহ নিশ্চিত নয়, অর্থাৎ এয়ার কুলিং সিস্টেমে পানির প্রবাহ হতে পারে নাও হতে পারে, অর্থাৎ নিশ্চিত নয়। তারপর এই পদ্ধতিতে পানির প্রবাহ শুধুমাত্র লোডের সমানুপাতিক, অর্থাৎ এখানে পানি এবং লোড, অর্থাৎ লোড বলতে কি আমাদের যে জ্বালানি দেওয়া হয় ওটাই কিন্তু লোড, এই জ্বালানির সাথে আমাদের পানির প্রবাহ কি হবে সমানুপাতিক। এতে বড় মাপের ওয়াটার প্যাসেজ ও জ্যাকেট প্রয়োজন হয়। তারপর হচ্ছে রেডিয়েটরের হেডার ট্যাঙ্ক অবশ্যই ওয়াটার জ্যাকেট থেকে উচ্চ অবস্থানে রাখতে হয়। তো আজকে আমাদের মূল বিষয় ছিল যে এয়ার কুলিং সিস্টেম নিয়ে আলোচনা করা। তো প্রথমে আমাদের এয়ার কুলিং সিস্টেম জানতে হলে আমরা প্রথমে জেনেছিলাম যে কুলিং সিস্টেম কি। কুলিং সিস্টেম আমরা কি জানছিলাম, ইঞ্জিনের বিভিন্ন অংশকে অতি উত্তাপজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য অপারেটিং তাপমাত্রায় ইঞ্জিন পরিচালনা করাই হচ্ছে আমাদের কুলিং সিস্টেম, অর্থাৎ ইঞ্জিনকে ঠান্ডা অবস্থায় রেখে কাজ করাটাই হচ্ছে আমাদের কুলিং সিস্টেম, ঠান্ডাকরণ পদ্ধতি। এর মধ্যে আবার কুলিং সিস্টেম বিভিন্ন ধরনের ভাগ আছে, যেটা এয়ার কুলিং সিস্টেম, ওয়াটার কুলিং সিস্টেম, তারপরে তোমাদের গ্যাস কুলিং সিস্টেম, এগুলো হচ্ছে কুলিং সিস্টেমের প্রকারভেদ। তো আমাদের মূল বিষয় ছিল আজকে এয়ার কুলিং সিস্টেম নিয়ে আলোচনা করা। তো এয়ার কুলিং সিস্টেম নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে একটা চিত্র অঙ্কন করছিলাম, সিলিন্ডারের চিত্র। সেখানে হচ্ছে আমাদের দুটো ভালভ আছে দেখো, তারপরে হচ্ছে সিলিন্ডার হেড, তারপর সিলিন্ডার আর হচ্ছে ফিন্স। তো আমাদের এয়ার কুলিং সিস্টেমের যে পদ্ধতি বা কাজ ছিল সেটা কি ছিল, এই পদ্ধতিতে ইঞ্জিনের উত্তপ্ত স্থলের চারদিকে বায়ুমণ্ডলে বাতাস অবিরাম প্রবাহের মাধ্যমে অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে অপসারণ করা হয়। অর্থাৎ ইঞ্জিন পরিচালনা করার সময় ইঞ্জিনের যে অংশে অধিক তাপ উৎপন্ন হয় সেখানে কি করা হয়, বায়ুমণ্ডল থেকে তাপ প্রবেশ করা হয়, আর এই বায়ু কি করে অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে বের করে দেয় ইঞ্জিনের। তারপর হচ্ছে সিলিন্ডার এবং হেডের চারদিকে পিনস লাগিয়ে ধাতব অংশের ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ এই যে বাঁকা যেগুলো আছে আমাদের এখানে, এগুলো হচ্ছে পিনস, এগুলো আমাদের নিচে লাগানো হয়। এগুলোকে আমরা কি বলে থাকি, পিনস। কি জন্য লাগানো হয়, ধাতব অংশের ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এটা লাগাতে হয়। তারপর হচ্ছে এতে অধিক জায়গা বাতাসের সংস্পর্শে আসে, তাপ স্থানান্তর বের হয়ে বাড়িয়ে দেয়। অর্থাৎ এতে কি হয়, অধিক জায়গা বাতাসের সংস্পর্শে আসবে এবং তাপ স্থানান্তরের যে হার আমাদের সেটা কি করবে, বাড়িয়ে দেয়। ফলে কুলিং দক্ষতা আমাদের বৃদ্ধি পায়। ইঞ্জিনের পিনসগুলোতে বাতাস লেগে উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়, অর্থাৎ বের হয়ে যায়, আবার বায়ু থেকে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করে, এভাবে বাতাসের অবিরাম প্রবাহের সৃষ্টি হয়। এখন হচ্ছে আমাদের এয়ার কুলিং সিস্টেমের তাপ অপসারণ ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জানছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে 4টি বিষয়ের উপর নির্ভর করে। এক ছিল বাতাসের সংস্পর্শে আসা ধাতব তলের ক্ষেত্রফল, অর্থাৎ বাতাসের সংস্পর্শে যে ধাতব তল আসবে তার ক্ষেত্রফল। তারপর হচ্ছে বাতাসের প্রবাহের হার। এরপর ছিল উত্তপ্ত ধাতব তল এবং বায়ুমণ্ডলের পার্থক্য। তারপর লাস্ট যেটা ছিল আমাদের উত্তপ্ত ধাতব তলের তাপ পরিবহন ক্ষমতা। এবং লাস্ট যে টপিকসটা আমাদের ছিল সেটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধা। সুবিধা কি ছিল আমাদের দুইটা, এটি অত্যন্ত সহজ সরল পদ্ধতি, আর একটা ছিল প্রাথমিক খরচ কম। আর অসুবিধা যে 4টা ছিল সেটা ছিল আমাদের এই যে এই পদ্ধতিতে পানির প্রবাহ নিশ্চিত নয়,
অর্থাৎ এই পদ্ধতিতে পানি ব্যবহৃত হতেও পারে, নাও হতে পারে। এই জন্য বলছে পদ্ধতিতে পানির প্রবাহ নিশ্চিত নয়। এই পদ্ধতিতে পানির প্রবাহ শুধুমাত্র লোডের সমানুপাতিক, অর্থাৎ লোড যদি বাড়ে তাহলে পানির প্রবাহ কমবে, এরকম। এতে বড় মাপের ওয়াটার প্যাসেঞ্জার জ্যাকেট প্রয়োজন হয়। রেডিয়েটরের হেডার ট্যাঙ্ক অবশ্যই ওয়াটার জ্যাকেট থেকে উচ্চ অবস্থানে রাখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের মূল টপিক। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এয়ার কুলিং সিস্টেমের বর্ণনা দাও। তোমাদের জন্য প্রশ্নমূলক প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। সো আমি আলোচনা করলাম এয়ার কুলিং সিস্টেম, তারপর কুলিং সিস্টেম, এরপর এয়ার কুলিং সিস্টেমের সুবিধা অসুবিধা তোমাদের দেখে দিয়েছি। তো আশা করি তোমরা বাসায় বসে এগুলা অবশ্যই দেখবে, অবশ্যই পড়াশোনা করবে, প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্ত, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।